হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। গত কয়েকদিন আগে ক্লাস 12-এর রেজাল্ট আউট হয়েছে, আমরা প্রত্যেকেই জানি, এবং রেজাল্ট আমরা প্রত্যেকে পেয়েছি। অনেকের রেজাল্ট খুব ভালো হয়েছে, আবার অনেকের রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট সেটা হয়নি, অনেকটা কমে গেছে। কেন আমরা প্রত্যেকেই জানি এবছর ফিজিক্স কোশ্চেনটা মডারেট হয়েছে, কিছু লেন্দি কোশ্চেন ছিল, ওই জন্য তোমরা টাইম ম্যানেজ করতে পারোনি, যার ফলে রেজাল্টটা একটু ডাউন হয়েছে। তো এত চাপ বা প্যানিক করে লাভ নেই, বুঝতেই পারছো, বেশি ডিপ্রেশনে গিয়েও লাভ হবে না। যা হওয়ার তো হয়ে গেছে, তোমার হাতে তো কিছুই নেই। অর্থাৎ যেটা আছে ওইটাকে ক্যাপচার করতে হবে, তাই তো? এটা আমরা অনেক ছোটোবেলা থেকেও জানি। ওই জন্য সেমিস্টার 4 তোমাদের কাছে একদম পাখির চোখ করতে হবে, যেখানে সব ডেসক্রিপটিভ হবে। এখানে নাম্বারটা কিন্তু তোলাটা এতটা সহজ না হলেও অনেকগুলো অল্টারনেটিভ থাকার জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন টাচ করতে পারবে, এবং টাইমটাও যথেষ্ট দিয়েছে তোমাদের, টাইমটা তোমরা ম্যানেজ করতে পারবে। তো এখানে টাইমের ভয়টা তোমাদের নেই। আর সেমিস্টার 4 যে সমস্ত ফিজিক্সের টপিকগুলো রয়েছে তোমাদের অনেকটা ইজি এবং স্কোর ক্যারিং। মডার্ন ফিজিক্স রয়েছে, অপটিক্স রয়েছে, আর লাস্টে ডিজিটাল ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর রয়েছে। তো মডার্ন ফিজিক্স এবং অপটিক্স একদম সেট কোশ্চেন আছে, চাপ নেওয়ার দরকার নেই। তো আমরা এই চ্যানেলে তোমাদের গাইড করব, ফিজিক্সের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। ইভেন আমার যত রকমের অফলাইন বেজের যে ক্লাস টেস্ট হয়, সব কটা টেস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব, তোমরা সেখানে জয়েন করে যাও, দিলে তোমরা সেখান থেকে কালেক্ট করে এক্সাম দাও। দায়িত্ব সহকারে তোমাদের খাতা চেক করে আমি কিন্তু রিটার্ন দেব, কেমন? তো সবই হবে সম্ভব যদি তোমাদের বা আমাদের কম্বিনেশন বা ভালোবাসা বজায় থাকে। তো আমরাও যেরকম তোমাদের জন্য চেষ্টা করছি খুব, যে তোমাদেরকে হেল্প করা, তোমাদের পাশে থাকা, তোমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদের সঙ্গে একটু কোঅপারেট করতে। অর্থাৎ আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, বন্ধুদেরকে একটু শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই, কেমন? দিলে আমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, আজকে আমরা সেমিস্টার 4 ক্লাস 12-এর মানে তোমাদের ফাইনাল সেমিস্টার, ওকে? তো সেইটাতে কোয়ান্টাম তত্ত্ব, মডার্ন ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলোচনা করব, ওকে? প্রত্যেকটা কোশ্চেন আমরা তুলে ধরব এবং প্রত্যেকটা লেকচার তোমরা দেখবে। কেন কোয়ান্টাম তত্ত্ব এমন একটা জিনিস বা এমন একটা চ্যাপ্টার, জিনিস বলবো না, চ্যাপ্টার। তো এখানে কোশ্চেন তুমি যদি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু কোশ্চেনে টাচই করতে পারবে না। মানে কোশ্চেনটা বুঝে তোমাকে করতে হবে। অনেক থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তো থিওরিটিক্যাল কোশ্চেন বুঝতে হলে আমাকে কিন্তু থিওরির প্রতি প্রচণ্ড কনসেন্ট্রেট করতে হবে। তো ওই জন্য প্রত্যেকটা ধীরে ধীরে আমরা কিন্তু পড়াবো, চাপ নেওয়ার দরকার নেই। এই বাকি 3 মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করব, কথা দিচ্ছি, ওকে? ঠিক আছে, চলো তাহলে প্রথমেই আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সটা কি, প্রথমে তাকে ইন্ট্রোডাকশন করব, ঠিক আছে? চলো দেখো, ফার্স্ট ক্লাসিক্যাল মেকানিক্স। হোয়াট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স? না, দেখো, আমরা আমাদের পরিবেশে যা কিছু হচ্ছে তাকে এক্সপ্লেন করার জন্য, মানে পরিবেশে কি হচ্ছে, দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, হ্যাঁ, বাজ পড়ছে, তোমরা বলো না, ইলেকট্রিসিটি ফ্লো করছে ঘরে ঘরে, এই যে ডিজিটাল বোর্ড চলছে, তাই না? সব ইলেকট্রিসিটি চলছে, লাইট জ্বলছে, ফ্যান চলছে, তাই না? প্রত্যেকটা আমাদের প্রাত্যহিক জীবনে যত রকমের ঘটনা হচ্ছে তাকে এক্সপ্লেন করার জন্য আমরা ফিজিক্সের কিছু রুলস বানিয়েছি, এবং যেগুলোকে অন্তত আমরা খালি চোখে দেখতে পাই, সেইটা কয়েকটা রুলসের মধ্যে কিন্তু আমাদের ফিজিক্স ডেভেলপ হয়েছে। তো সেই রুলসগুলোকে আমরা একসঙ্গে বলতে পারি ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে যেমন নিউটনস ল,
সবথেকে গুরুত্বপূর্ণ নিউটনস লজ অফ মোশন, নিউটনের গতিসূত্র। ওকে, তো এরকম প্রত্যেকটা ল রয়েছে। আমরা আজ পর্যন্ত বা এখনো পর্যন্ত যা কিছু পড়ে এসেছি, যে কোনো মেকানিক্যাল এনার্জি কেন বা ওয়ার্ক এনার্জি পাওয়ার, নিউটনস ল, মেকানিক্সের সমস্ত, গ্র্যাভিটেশন, ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, যা কিছু ল রয়েছে, কত রকমের দেখো, ওমস ল রয়েছে, ফ্যারাডে ল রয়েছে, বায়োসাভার্টস ল রয়েছে, সমস্ত লগুলো তোমরা পড়ে এসছো আগের সেমিস্টারে। প্রত্যেকটা ল বা রুলস আমাদের পড়ছে কি ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে। ওকে, তো তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স তো ছিল, ভালোই ছিল, তাহলে অযথা আমরা আর এক্সট্রা মেকানিক্স কেন আমরা জানতে যাব না? দেখো, এই ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু রেস্ট্রিকশান আছে। রেস্ট্রিকশান বলতে এতদিন আমরা যা পড়াশোনা করেছি সেটা যে সবসময় অ্যাপ্লিকেবল হবে একদম রাইট, সেটা কিন্তু নয়। কেন বলছেন স্যার? না, আমি তোমাকে বলছি, দেখো, এই ক্লাসিক্যাল মেকানিক্স, যখন ক্লাসিক্যাল মেকানিক্সকে কোশ্চেন করা হলো যে কোনো একটা বডির ভেলোসিটিকে খুব বাড়িয়ে দাও, ভেলোসিটিকে খুব বাড়িয়ে দিলাম, কত বেগে বাড়াবো না, কোনো একটা বডি তার ভেলোসিটিকে, সাপোজ আমি ভি বলছি, তার ভেলোসিটিকে আমরা কত বলছি? ভি। যেই ভেলোসিটি সির সঙ্গে কম্পারেবল, যেমন সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগের সঙ্গে কম্পারেবল এই ভেলোসিটিটা যদি হয়, দ্যাট মিনস হাই ভেলোসিটি বা হাই স্পিড। যদি হাই স্পিড পার্টিকেলের হয়ে যায়, তাহলে কিন্তু এই ক্লাসিক্যাল মেকানিক্স যে যে রুলস দিয়ে আমরা এক্সপ্লেন করে এসেছিলাম, তাদেরকে আর আমরা এই ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে বা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। তাহলে কি হবে? তখনই স্বয়ং আইনস্টাইন রিলেটিভিটি বলে একটা জিনিস, তো যাই হোক, অনেকটা কমপ্লিকেটেড, তো রিলেটিভিটি নামক একটা থিওরির আবিষ্কার করেন, যেখানে স্পেস আর টাইম দুটোকে আমাকে কনসিডার করতে হবে। অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের মোস্ট অফ দ্য কেস আমরা দেখে এসেছি 3D, এক্স ওয়াই জেড, তিনটা অ্যাক্সিস, কিন্তু রিলেটিভিটিতে চলে এলো 4টা অ্যাক্সিস, যেমন এক্স ওয়াই জেড অ্যান্ড টি, দ্যাট মিনস স্পেস হচ্ছে 3টা, টাইম হচ্ছে 1টা। তো এই জায়গায় যখন কোনো একটা পার্টিকেলের স্পিড হাই স্পিড, দ্যাট মিনস সির সঙ্গে ইকুয়াল হতে হবে এমনটা নয়, সির সাপোজ তুমি ভিটা বলতে পারো, ভিটা সি এর 10% বলতে পারো, অথবা সি এর 20%, 50%, যাই হোক, মোটামুটি সির সঙ্গে তাকে কম্পারেবল করতে পারি আমরা যদি, তাহলে ওই সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স আর কাজ করলো না। তখনই আমাকে রিলেটিভিটির হাত ধরতে হলো। এই রিলেটিভিটি দিয়ে এই সমস্ত কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারলাম। ওকে, অনেক রকমের চেঞ্জ হয়েছে এবং আমরা রিলেটিভিটি ধীরে ধীরে বড় হলে আরও ভালো করে জানব। এখন আপাতত রিলেটিভিটি যতটা ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে বিশাল চেঞ্জ না হলেও অনেকটাই চেঞ্জ হয়েছে। ওকে, তো ভয় পাওয়ার দরকার নেই, যখন বড় হবে বা রিলেটিভিটি নিয়ে আসবে তখন তোমরা এটা নিয়ে ডিসকাস হবে, বা এইটা আজকে আমাদের তো টপিক নয়, এটাতে যেতে পারবো না আমরা, ঠিক আছে। আরও একটা ক্লাসিক্যাল মেকানিক্সের রেস্ট্রিকশান কি না, ক্লাসিক্যাল মেকানিক্সের রেস্ট্রিকশান আরও একটা ক্ষেত্রে হলো কি, বলছে যদি পার্টিকেলটা ভেরি স্মল, that means small particle, দেখো আমরা যা কিছু এক্সপ্লেন করি তা কিন্তু চোখে দেখে, তাই তো। এই যে কোনো একটা বল ছুঁড়ছি, বল সাপোজ টি টাইমে
বলটা কোথায় দিয়ে যাবে, তার ভেলোসিটি কত, মোমেন্টাম কত, সব কিছু ক্যালকুলেট করে এসছি আমরা, বা খালি চোখে যেগুলো আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করে এসছি এতদিন, কোনো সমস্যা হয়নি। কিন্তু যেই চলে এলো কোয়ান্টাম মেকানিক্স, আরে পার্টিকেল যখন স্মল হয়ে গেল, তখন কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স আর কাজ করতে পারলো না। তখন ক্লাসিক্যাল মেকানিক্সও বললো, হাত গুটিয়ে নিল, বলছে না আমার দ্বারা আর এটাকে এক্সপ্লেন করা সম্ভব নয়। তখনই আমাদেরকে হাত ধরতে হলো কোয়ান্টাম মেকানিক্সের। এই কোয়ান্টাম মেকানিক্স এমন একটা জিনিস, মানে জটিল বললেও ভুল বলা হবে, জটিলতর, মানে এতটাই কমপ্লিকেটেড যে এখানে কিছু কোশ্চেন যদি মানে তুমি করো কোয়ান্টাম মেকানিক্সকে, সেই কোশ্চেনের মধ্যেও রেস্ট্রিকশান আছে। মানে তোমাকে যেন তেন কোশ্চেন একে করা যাবে না, এ তখন অ্যান্সার দিবে না এরর। অর্থাৎ কিছু কোশ্চেন করতে গেলেও কোয়ান্টাম মেকানিক্সে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেরকম যদি বলি, কোনো একটা বডি ভি ভেলোসিটিতে ছুঁড়ে দিয়েছি, অবভিয়াসলি এটা তাহলে কী হবে, মাইক্রোস্কোপিক পার্টিকেল, কেন ভেরি স্মল পার্টিকেল বলছি। তাহলে টি টাইমের পরে তার মোমেন্টাম কত যদি বলি, বা তার পজিশান কোথায় হবে, এই কোশ্চেন করাটাও অন্যায়। এ বলবে তোমাকে কোথায় বডির বা পার্টিকেলের এক্সিস্টেন্স বা কোথায় তার পজিশান, সেটা তো আমি অ্যান্সার দিতে পারবো না, কিন্তু একটা রেঞ্জ বলতে পারি তোমাকে, এই থেকে এই রেঞ্জের মধ্যে হয়তো আসতে পারে। অর্থাৎ শুধু এটা নয়, আরও অনেক কিছু জিনিস যেটা তোমরা পরে 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 শিখবে। তোমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়ে এসছো, তোমাদের কেমিস্ট্রিতে মনে হয় ক্লাস 11-এ পড়িয়েছেন স্যাররা। ডি ব্রগলি হাইপোথিসিস এখানে আমরা আবার পড়ব, শ্রোডিঞ্জার ইকুয়েশন, প্রত্যেকটা জিনিস এখানে একটু অন্যরকম, মানে আমূল পরিবর্তন। একটা ফিজিক্সের যদি বলা হয় আমূল পরিবর্তন, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে যেটা আমরা এক্সপ্লেন করে এসেছি এতদিন, কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু এতটা ইজি হবে না। তো ওই জন্য বলছি বাবু তোমাদেরকেও, যে কোয়ান্টাম মেকানিক্স পড়তে হলে একটু বাবু গুরুত্ব সহকারে যদি না পড়ো, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। ঠিক আছে, এই কোয়ান্টাম মেকানিক্স জিনিসটাই এইরকম, যে তোমাকে তাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, না হলে তুমি কিছু শিখতে পারবে না। এখানে প্রচুর রকমের রেস্ট্রিকশান রয়েছে, অনেক রকমের ল রয়েছে, অনেক রকমের থিওরি রয়েছে, সবগুলো যদিও তোমাদের নেই, তা সত্ত্বেও তোমাদেরকে এটাকে এতটাই গুরুত্ব দিতে হবে, যেটা না দিলে তোমাদের স্কোর আসবে না। ওকে, তাহলে বুঝতে পারলে একটা ক্লাসিক্যাল মেকানিক্স এতদিনে আমাদের যে ধারণা ছিল, সেই মেকানিক্সটা দুটো জায়গায় ভ্যালিড হলো না। কি কি না, যখন পার্টিকেলের স্পিড যখন খুব হাই হয়ে গেল, তখন ক্লাসিক্যাল মেকানিক্স আর কাজ করলো না, তখন আমাকে রিলেটিভিটির আশ্রয় নিতে হলো। আবার যখন পার্টিকেলটা অনেক স্মল হয়ে গেল, অনেক স্মল, মানে যেটা আমাদের খালি চোখে আর দেখা সম্ভব নয়, অর্থাৎ পার্টিকেলটা যখন মাইক্রোস্কোপিক হয়ে গেল, মাইক্রোস্কোপিক মানে বুঝতেই পারছো, মানে খালি চোখে দেখতে পাবো না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাকে দেখতে হবে। তো সেই কন্ডিশনে কোয়ান্টাম মেকানিক্স ইন্ট্রোডিউস হলো। এই কোয়ান্টাম মেকানিক্স ছাড়া আমাদের মডার্ন ফিজিক্স ডেভেলপ হওয়া খুব অসম্ভব ছিল। ওই জন্য কোয়ান্টাম মেকানিক্সের ইম্পর্টেন্ট বুঝতে পেরে মানে সায়েন্টিস্টরা তারা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সকে ডেভেলপ করতে বাধ্য হয়েছিল। কেন দেখো, আমরা স্বাভাবিক কথা, আমরা সবসময় কী চাই বলো তো, আমরা নিজের সিচুয়েশানে স্টে করতে চাই। আমাদের যে এতদিনের যে একটা ধারণা, সেটা নিয়ে বেঁচে থাকতে চাই। এতদিন তাহলে কী শিখলাম, বাট কোয়ান্টাম মেকানিক্সে এসে সব কিছু ধারণাকে তোমাকে চেঞ্জ করতে হলো। মানে যত রকমের তোমার ধারণা ছিল, সেখান থেকে বেরিয়ে তোমাকে কিন্তু আবার মাথাকে সাজাতে হলো। মানে নতুন নতুন থিওরিকে ইন্ট্রোডিউস করতে হলো। মানে হয়তো আমরা মেনে নিতে পারছি না, তার সত্ত্বেও তোমাকে মানতে হবে কোয়ান্টাম মেকানিক্সের এমন কিছু ঘটনা আছে। হয়তো ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে যেটা আমরা খুব ইজিভাবে এক্সপ্লেন করে দিতে পারতাম বিভিন্ন মানে তোমার রুলস লাগিয়ে বা বিভিন্ন ল লাগিয়ে, এখানে কিন্তু অতটা পারবো না। আমাকে কিছু রেস্ট্রিক্টেড ওয়ে রয়েছে, ওই ওয়েতে গেলেই তবেই
আমরা ডেভেলপ করতে পারবো, না হলে কিন্তু নয়। ঠিক আছে, তো যাই হোক, কোয়ান্টাম মেকানিক্সের ইম্পর্টেন্ট আশা করছি তোমরা বুঝতে পারছো, বা আমরা অন্তত ঠিকঠাক বোঝাতে পারছি। কোয়ান্টাম মেকানিক্সকে একটু অবহেলা করবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, তো চলো নেক্সট স্লাইডে কি আছে, চলো। কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি বলতে এবার কোয়ান্টাম মেকানিক্স তো আমরা বললাম জিনিসটা কি। কোয়ান্টাম থিওরি এলো থেকে, মানে কোথায় ক্লাসিক্যাল মেকানিক্সের আমরা ফেলিওরটা বুঝতে পারলাম। দেখো, বিজ্ঞান তো আর মানে তোমার একটা জায়গায় বসে নি, কন্টিনিউয়াসলি ডেভেলপ চলছে, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমভাবে ডেভেলপ করছেন। তো আমরা এতদিন খুব ভালোই চলছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। যখন আমরা ক্লাস 11-এ একটা পড়েছিলাম ব্ল্যাক বডি রেডিয়েশন, এই ব্ল্যাক বডি রেডিয়েশনকে ডিসক্রাইব করতে গিয়ে আমরা দেখলাম কি, যে সেখানে ক্লাসিক্যাল মেকানিক্সটা একটু হকচকিয়ে গেল, মানে ভায়োলেট করে গেল। ক্লাসিক্যাল মেকানিক্সটা যে রেজাল্ট দিচ্ছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট আলাদা, কন্ট্রাডিক্ট করছে দুটোর মধ্যে। তখন কি বললাম, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এতদিন যে আমাদের মধ্যে যে ধারণা ছিল সেগুলো কি সব ভুল? তো যাই হোক, সেই ক্লাসিক্যাল মেকানিক্সের গুরুত্বটা তখনই আমরা বুঝতে পারলাম যে কোয়ান্টাম মেকানিক্সের গুরুত্বটা তখনই আমরা বুঝতে পারলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সের রেজাল্ট যখন এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে, ঠিক তখনই ব্ল্যাক বডি রেডিয়েশন কোথায় পড়েছিলে? ক্লাস 11-এর তোমার রয়েছে তাপ সঞ্চালন, তোমাদের হিট ট্রান্সফার যেটা রয়েছে, তো সেখানে তোমরা পড়েছিলে ব্ল্যাক বডি রেডিয়েশন। ঠিক সেইখানেই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি প্রথম কি করলেন, যে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপ শুরু করলেন। তিনি প্রথম অ্যাপ্রোচ করলেন যে না, ক্লাসিক্যাল মেকানিক্স এখানে আমরা আর অ্যাপ্লাই করতে পারবো না, বা ক্লাসিক্যাল মেকানিক্সকে নিয়ে আমরা আর বেশি এগোতে পারবো না। তখনই তিনি কি করলেন, এই কোয়ান্টাম থিওরি ডেভেলপ করলেন। ঠিক আছে, এই কোয়ান্টাম থিওরির ডেভেলপ করলেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। কত সালে? না, 1900 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বেশ। কত তারিখ যদি বলি? 14th সেপ্টেম্বর। ঠিক আছে, 14th সেপ্টেম্বর 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম থিওরি ডেভেলপ করলেন এবং আমাদের কাছে অ্যাপ্রোচ করলেন যে না, ক্লাসিক্যাল মেকানিক্স আর কাজে আসবে না, কোয়ান্টাম মেকানিক্সে এবার চলো। ঠিক আছে, তো তার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। কত? 1918 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1918 খ্রিস্টাব্দে। অবভিয়াসলি তাহলে 1918 খ্রিস্টাব্দে কিন্তু তিনি নোবেলটা নেননি, মানে তিনি নোবেলটা নিয়েছিলেন 1919 খ্রিস্টাব্দে। হলো, কি বললাম? 1918 খ্রিস্টাব্দে তাকে নোবেল দেওয়া হয়েছিল, মানে অ্যানাউন্স হয়েছে বা নমিনেট হয়ে গেছিলেন, বাট তিনি অ্যাকসেপ্ট করেছিলেন 1919। ওকে, তার বিশেষ কিছু কারণ আমার জানা নেই, বাট তিনি নিয়েছিলেন 1919। ওকে, কিন্তু তোমাদেরকে যদি কোনো দিন কোশ্চেন আসে, এটা আসবে না, বাট তোমাদের জেনে রাখতে হবে কি না 1918 খ্রিস্টাব্দে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, বেশ ভালো কথা। এখন কারণটা এখানে লিখে দিয়েছি। হি ওয়াজ অ্যাওয়ার্ড দ্য প্রাইজ ফর দিস এক্সপ্লেনেশন অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। ওকে, ব্ল্যাক বডি রেডিয়েশন সেইটাকে এক্সপ্লেন করতে গিয়ে তিনি কোয়ান্টাম থিওরি ডেভেলপ করেন। ওকে, এই কোয়ান্টাম থিওরি ডেভেলপ করেন কত খ্রিস্টাব্দে যদি বলি? 1900 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কত মানে তারিখটা কত? না, 14th সেপ্টেম্বর। হলো, নোবেল পান কবে? না, 1918 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? নেক্সট চলো, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে আমরা কি বুঝি? ক্লাস 11-এ আমরা কিন্তু পড়ে এসেছি, এখানে কিন্তু সেটা ডিসকাস হবে না, কারণ আমরা কোয়ান্টাম মেকানিক্সে ঢুকতে চাই। তো প্রথমে তোমাদের কিছু স্মৃতিচারণ করিয়ে দিচ্ছি। ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের উপর বেস করে যে থিওরিটা ডেভেলপ হয়েছিল, যেটাকে আমরা র্যালে জিন্স ল বলি। হলো, র্যালে জিন্স লতে কি বলা হয়েছিল? বেস্ট অন ক্লাসিক্যাল মেকানিক্স লেখাই আছে, বুঝতেই পারছ। তারা প্রেডিক্ট করছিল
ব্ল্যাক বডি থেকে যে হিটটা রেডিয়েট করছে, ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বেরাচ্ছে ওইটা কি হবে না, শুড বি ইনক্রিজ ইনফাইনাইটলি উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তার রেডিয়েশন আপ টু ইনফাইনাইট অবধি যাবে। প্রেডিক্ট করছিলেন, মাথায় রাখবে, প্রেডিক্ট করছিলেন, রেলেজিনস থিওরি প্রেডিক্ট করছিলেন পিওরলি বেসড অন ক্লাসিক্যাল মেকানিক্স। বারে বারে বলছি, হ্যাঁ অবভিয়াসলি এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রেডিক্ট করছিলেন যে ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন যাচ্ছে বা রেডিয়েশন বেরাচ্ছে, ইমিট করছে যেটা, সেটা ফ্রিকোয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টেন্সিটি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে বেরাচ্ছে তার ইন্টেন্সিটিটা ইনফাইনাইট হওয়ার কথা। বাট আনফর্চুনেটলি যখন এক্সপেরিমেন্ট এলো না, যখন এক্সপেরিমেন্ট করা হলো একটা ব্ল্যাক বডিকে নিয়ে, কি এলো না, এই জিনিসটা হচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে, মানে উল্টো কথা বলছে। এক্সপেরিমেন্ট যখন করা হলো তখন উল্টো কথা বলা হচ্ছে। দিস প্রেডিকশন কন্ট্রাডিক্টেড এক্সপেরিমেন্টাল অবজারভেশন। ঠিক আছে, এক্সপেরিমেন্ট থেকে যে অবজারভেশনটা আমরা পেলাম বা আমরা যে সিদ্ধান্তে এলাম, যখন দেখছি তাদের প্রেডিকশনের পুরো ঠিক উল্টো, তখনই বোঝা গেল যে না, ক্লাসিক্যাল মেকানিক্স এখানে ভায়োলেট করে যাচ্ছে, ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আর এক্সপ্লেন করা সম্ভব নয়। তখনই প্ল্যাঙ্ক, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তিনি তখন প্রপোজ করলেন, দ্যাট মানে এনার্জি ইজ কোয়ান্টাইজড অ্যান্ড ক্যান অনলি ইমিটেড অর অ্যাবজর্ব ইন ডিসক্রিট প্যাকেটস কল কোয়ান্টা। মোস্ট ইম্পর্টেন্ট কোয়ান্টা কি বলছি আমি। তাহলে প্ল্যাঙ্ক কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা ইমিট হচ্ছে, এই রেডিয়েশনটা তিনি কনসিডার করলেন, বলছে এটা ওয়েভ প্যাকেট হিসেবে যাচ্ছে। মানে দেখো, আমরা বড় জলের লিটার জানি, এই যে 20 লিটার জল টল আমরা জানি। এবার ওই জলকে সাপোজ গড়িয়ে দাও বা ফ্লো করাও, তুমি বলছো জলটা ফ্লো করছে। এবার আমরা করলাম কি, এই জলকে এই যে পেপারের যে প্যাকেট রয়েছে ওই প্যাকেটের ভেতরে ঢুকিয়ে তারপরে ফ্লো করা। ঠিক একই কনসেপ্ট তিনি বললেন, বলছে এই যে রেডিয়েশনটা যাচ্ছে না এরকম করে ওয়েভ প্যাকেটের মতন ফ্লো করছে এই রেডিয়েশনটা। এদেরকে এক একটাকে বলবো কোয়ান্টা, কি কোয়ান্টা, ওকে। আর পুরোটাকে একসঙ্গে বলবো কোয়ান্টাম বা কোয়ান্টাইজড রাশি। তাহলে তিনি কি করলেন, বললেন যে যে রেডিয়েশনগুলো ইমিট হচ্ছে ব্ল্যাক বডি থেকে, তাহলে এগুলো হচ্ছে কি কোয়ান্টা, এক একটা ওয়েভ প্যাকেটের মতন করে যাচ্ছে। ঠিক আছে, ওয়েভ প্যাকেটের মতন যাচ্ছে, যাকে এই এক একটা ওয়েভ প্যাকেটকে, এগুলো এক একটা হচ্ছে ওয়েভ প্যাকেট, কেমন, এই ওয়েভ প্যাকেটকে আমরা বলছি কোয়ান্টা। ঠিক আছে, তো এই কনসেপ্ট ধরেই কিন্তু তিনি এগালেন এবং কোয়ান্টাম মেকানিক্সকে ডেভেলপ করে এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা দেখতে পাচ্ছ তোমরা, এইটাকে তিনি কিন্তু এক্সপ্লেন করছিলেন। ঠিক আছে, এবং সাকসেসও হয়েছিলেন। ক্লিয়ার? এবার এইটা হচ্ছে একটা ব্ল্যাক বডি রেডিয়েশন বেরাচ্ছে, এটা হচ্ছে তার ইন্টেন্সিটি, বুঝতেই পারছো, এইটাকে আমরা ইন্টেন্সিটি দিয়ে রিপ্রেজেন্ট করব। আর হচ্ছে ওয়েভ লেন্থ ল্যামডা, ওকে। তাহলে তার এক্সপেরিমেন্টাল গ্রাফ হচ্ছে এইটা। যখন তিনি এই কনসিডার করলেন তখন কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারলাম যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা আর ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে না থেকে, বা ক্লাসিক্যাল মেকানিক্স ভায়োলেট হয়ে গেল এবং ইন্ট্রোডিউস হলো কোয়ান্টাম মেকানিক্সে। এখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের সূত্রপাত, এবং যা কিছু আমরা আলোচনা করি সব কিছু কোয়ান্টাম মেকানিক্সের শুরু জাস্ট এখান থেকে, ব্ল্যাক বডি রেডিয়েশন থেকেই কিন্তু শুরু হয়। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে সমস্ত কনসেপ্ট।
তো আজকে এমনি দেখো ফার্স্ট কোয়ান্টাম মেকানিক্স কোত্থেকে আসে কী ব্যাপার এইটা নিয়ে আলোচনা করলাম। পরে পরে তোমাদের সিলেবাসে ঢুকছি, কেন এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। কেন শুধুমাত্র যে এইচএসের স্টুডেন্ট তোমরা যারা রয়েছে তোমরা যে শুধু শুনবে, বা গ্র্যাজুয়েশনের বাচ্চা যারা রয়েছে তোমরা কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্সটা এলো থেকে এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। যদি ইন্টারভিউতে যাও এটা খুব কাজে লাগবে। এই ইন্টারভিউ পড়ে এই কনসেপ্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমাদের আবার। তো চলো, তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ, তোমরা অনেকটা কনসেন্ট্রেট করে লেকচারটাকে শুনেছ। তো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, টাটা।